নদীর পানি ঠান্ডা, পায়ের আঙ্গুল ডুবানো হিমজলের অতলে। বাতাসে গা শিরশির করছে, চোখের মণিতে ভাসছে স্রোতের প্রতিচ্ছবি। পেট থেকে মুখ সরিয়ে মাথা সোজা করল নিভ্রান, একাধারে চোখ ডুবালো প্রিয়তমার অবাধ্য চুলে, মায়াবী মুখশ্রীতে, হৃদয় কাঁপানো চোখের মণিতে। নৌশাদ সাহেবের কানে খবরটা পৌঁছাল নিষাদের মাধ্যমে। রাত্রির প্রেগনেন্সি সিমটমস দেখা দিয়েছে, অথচ তার ছেলে একবার জানালো না পর্যন্ত। তাকে জানায়নি ঠিক আছে, কিন্তু নাহিদাকে তো অন্তত জানাতে পারত। রিপোর্টে কি এসেছে তাও জানালো না, আর সেই খবর নিষাদও জানে না। শুধু বলল টেস্ট করতে দিয়েছে। ৭-৫ না ভেবে তিনি আচমকাই ফোন লাগালেন নিভ্রানের নাম্বারে। বিগত কয় বছরে প্রথমবারের মতো। শেষ কললিস্টটা নেই, তারিখটাও নেই। কত আগে কথা হয়েছিল এই নাম্বারে তা যন্ত্রটাও ভুলে গেছে। তিনি তো মানুষ, তবু ভুলেননি। দিনটা ছিল নিভ্রান বাড়ি ছেড়ে যাবার ৩ দিন আগে। রাতে ফিরতে খুব দেরি করেছিল ছেলে। নাহিদা কেঁদে কেটে অস্থির। তখন বাসায় আসার জন্য ফোন করেছিলেন তিনি। ধ্যান ভাঙল। রিং হচ্ছে, এক একটা শব্দতরঙ্গ যেন অভিমান ধূলিসাৎ করার ধারালো ফলা। সব কাটা তার বাধা বিগ্রহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। নিমগ্ন প্রণয়বিলাসের মাঝে হঠাৎ শব্দটা একেবারেই সহ্য হল না নিভ্রানের। মেজাজ খারাপ হয়ে গেল, কপালে ভাঁজ পড়ল। রাত্রি আস্তে করে বলল, ফোন বাজছে আপনার। নিভ্রান ফোঁস করে শ্বাস ছাড়ল, পকেট হাতড়াল। ফোন বের করে স্ক্রিনের দিকে অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ। ইংরেজি অক্ষরে বাবা দিয়ে সেভ করা নাম্বারটা। সে তো অন্য কোনো নাম্বার সেভ করেনি এই নামে। তবে ফোনটা কি তারই? অবিশ্বাস নিয়ে হাত উল্টে ব্যাককভার দেখল। হ্যাঁ, তারই তো। রাত্রি তাড়া দিল, ধরুন। নিভ্রান এক পলক তাকিয়ে বলল, তোমার ফোন কোথায়? রাত্রি এদিক ওদিক তাকিয়ে দেখল। সাথে ব্যাগ নেই, গাড়িতেই রয়ে গেছে। ফোন ব্যাগের ভিতরেই। নিভ্রানের প্রশ্নাত্মক চাহনির বিপরীতে শূন্য মস্তিষ্কে সে বলল, আমার ফোন গাড়িতে মনে হয়। নিভ্রানের জট পাকানো চাহনি ধাতস্থ হল এতক্ষণে। তোমার সাথেই কথা বলতে চাইছে তাহলে। ফোনে পায়নি তাই আমাকে দিয়েছে। ধরো। উফ্ফো, না বলে নিজেই হাত বাড়িয়ে স্লাইড করে রিসিভ করে দিল রাত্রি। শক্ত করে হাতটা টেনে নিভ্রানের কানে চেপে ধরল ফোনটা। ওপাশ থেকে চেনা গলার স্বর, হ্যালো। নিভ্রান অপ্রস্তুত বোধ করল। কিছুক্ষণ স্তব্ধ চেয়ে থেকে কোল থেকে মাথা উঠিয়ে বসতে বসতে বলল, জিবলেন। নৌশাদ সাহেব এদিক ওদিক গেলেন না। সোজা প্রশ্ন করলেন, রিপোর্ট হাতে পেয়েছ? নিভ্রান আবারও বিব্রত হল। উনি জানেন বিষয়টা? অগোছালো স্বরে বলল, পেয়েছি। নৌশাদ সাহেবের তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন, কি এসেছে? এবার যেন লজ্জার অথই সাগরে ডুবে গেল নিভ্রান। শব্দভাণ্ডার ফুরিয়ে গেল। কণ্ঠনালীতে অপরাধবোধের বিদ্রোহ। তার আগেই জানানো উচিত ছিল না? প্রথমবার বাবা হবে, বাবাকেই জানানো হয়নি? ধুর, তাকে কেন ফোন দিল? রাত্রিকে দিল এই তো পারত। নৌশাদ সাহেব ওর না পেয়ে বললেন, হ্যালো। নিভ্রান নিচু গলায় ওর দিল, জি, পজিটিভ। ওপাশে নীরবতা। তারপর খুব নরম গলার অতিপ্রসন্ন স্বর, আগে জানাবে না? নিভ্রানে চাপা হাসল, মনে মনে হয়তো বিস্তর হাসল। খুব গোপনে হাসি লুকিয়ে অন্য পাশের তুলনায় আরও কোমল গলায় বলল, এখনো বাসায় পৌঁছিনি তো, পৌঁছেই জানাতাম। কথা শেষ হল ভালোভাবেই। তার সাথে কথা বলে রাত্রির সাথেও কথা হল। এতদিনে এই প্রথম বোধহয় কোনো রকম আগ্রাসী,
বাকবিতণ্ডতাহীন কথোপকথন হল বাবা ছেলের। নিভরান মিষ্টি নিয়ে গেল, ব্যাকসিট পুরো ভর্তি করে। নিশাদ নৌশাদ সাহেবের কাছ থেকে খবর পেয়ে আগে থেকেই দ্বিগুণ উৎসাহ নিয়ে মিষ্টি দিয়ে বাসা ভর্তি করে রেখেছে। শেষমেশ মিষ্টিতেটি কতে না পেরে রাতেই পুরো বিল্ডিংয়ের প্রতিটা ঘরে ঘরে দেয়া হল। আশেপাশের পরিচিতদের বাসায় বিতরণ করা হল। রাত্রি বসে বসে আগাগোড়া তোবদা মেরে দেখেই গেল দুই ভাইয়ের পাগলামি। সেখানে থেমে গেলেও হতো। পরের দিন নাহিদা, নৌশাদ সাহেব দুজনই এলেন। তাদের আরেক দফা পাগলামি। নাহিদা হাতের চুড়ি খুলে রাত্রিকে পরিয়ে দিয়ে গেলেন। নৌশাদ সাহেব হাতে উপহার গুজে দিয়ে গেলেন। নিভরান মানা করল না কোনো কিছুতেই। প্রথমবার মা বাবা হবার অনুভূতি তবে এতই সুখের, আনন্দে ঠাসা। সময় পেরোল নিয়ম মেনেই। দিনের পর রাত, রাতের পর দিন, পেরিয়ে গেল মাস, বদলে গেল ঋতু, প্রকৃতি, জীবনধারা। দিনটা মঙ্গলবার। রাত্রির শরীরটা ভালো থাকে না ইদানিং। 3 মাসে পেট উঁচু হয়েছে খানিকটা। শাড়ির উপর থেকে অবশ্য বোঝা যায় না তেমন। বারান্দার সন্ধ্যামালতী গাছে নতুন দুটো ফুল ফুটেছে। সাদা রং। সূর্যের আলোয় কি রূপ তাদের। বুকের উপর বই রেখে ঘুমিয়ে পড়া রাত্রির হাত থেকে বইটা ছাড়িয়ে নিলেন নাহিদা। পাশে রেখে গায়ে চাদর টেনে দিলেন। আগামী সপ্তাহ থেকে পরীক্ষা। পড়তে পড়তে ঘুমিয়ে যায় খালি। মেয়েটা ঘেমে গেছে এসির মধ্যেও। শাড়ির আঁচল দিয়ে গলা মুছিয়ে দিলেন তিনি। শেষমেশ ফুলগাছে পানি দিয়ে পর্দা টেনে দিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। এখানে এসেছে 2 সপ্তাহ হল। রুবিনা নিজেই অসুস্থ। চাইলেও মেয়ের খেয়াল রাখাটা হয়ে ওঠে না তার। ওষুধের ডোজে বিছানায় পড়ে থাকেন সারাদিন। নিভরান অফিসে থাকে। কদিকে খেয়াল রাখবে সে? রাত্রি উঠল বিকেলের দিকে। চোখে তখনও ঘুমের রেশ। ক্লান্তি কাটেনি। ভার্সিটি বন্ধ এই সপ্তাহে। এতেই যেন একটু স্বস্তি। টিউশনি ছেড়েছে আজ 1 মাস। আস্তে ধীরে উঠে বাইরে গেল সে। নাহিদা তখন রুবিনার রুমে বসা। গল্প করছে দুজনে। ঘরের দরজা খোলা বিধায় সহজেই রাত্রিকে চোখে পড়ল। নাহিদা তড়িঘড়ি করে এগোতে এগোতে চেঁচিয়ে উঠল, আহা! একা একা আসলে কেন? ধুরো, মেয়ে আমার কথা শোনে না একদম। দাঁড়াও, দাঁড়াও ওখানেই। রাত্রি চেয়ার ধরে দাঁড়িয়ে গেল। মাথাটা আসলেই ঘুরাচ্ছে। দুপুরে যা খেয়েছিল তা সঙ্গে সঙ্গেই বমি করে ফেলে দিয়েছে। তারপর আর পেটে কিছু পড়েনি। নাহিদা এসে ধরলেন। চেয়ার টেনে বসালেন। পানি খাওয়াতে গেলেই রাত্রি বলল, না না, বমি হয়ে যাবে। খাবো না। নাহিদা গ্লাসটা ঠোঁটের সাথে ঠেকিয়ে একরোখা কণ্ঠে বললেন, এটা পানি। পানি খেলে বমি হয় না। হবে মা, বিশ্বাস করেন। তার কাতর কণ্ঠে হেরে গেলেন নাহিদা। পানিটা নামিয়ে রাখলেন টেবিলে। মাথার চুলে আঙ্গুল বুলিয়ে দিতে দিতে বললেন, বমির জন্য না খেয়ে থাকবে? রাত্রি ছোট্ট গলায় ওর দিল, না, খাবো তো। পরে 8:10। কোলের উপর বালিশ রেখে খাতায় কি যেন লিখছে রাত্রি। সামনে পড়ার বই খোলা। সেখান থেকে দেখে দেখেই কিছু একটা লিখছে সে। নাহিদা ঢুকলেন। ড্রেসিং টেবিল থেকে তেল নিলেন। বিছানায় উঠে পিছে বসে তালুতে ঘষতে গেলেই রাত্রি আতকে বলল, না, তেল না। মা, কেমন চটচটে লাগে, প্লিজ। নাহিদা শুনলেন না। এতগুলো ঢেলে দিয়ে হাত দিয়ে ঘষে দিয়ে বললেন, চুপ, পাজি মেয়ে। মাথা ব্যথা করবে খালি। তেল দেয় না একটু। এত সুন্দর চুলগুলো সারাক্ষণ জট পাকিয়ে রাখে। চুপ করে লিখো। আমি তেল দিবই।
রাত্রি চোখমুখ কুঁচকে বসে রইল। নাহিদা তেল মাখালেন আচ্ছা মতো। বিলি কেটে কেটে গোড়ায় গোড়ায় ডলে দিলেন। রাত্রি মাথা পিছে ঠেলে নাহিদার পেটে ঠেকিয়ে চোখ বুজে রইল। হালকা গলায় বলল, আপনার ছেলে কখন আসবে মা? আমার ভালো লাগছে না। নাহিদা ভেতরে ভেতরে হেসে ফেললেও মুখে রাগ দেখিয়ে বললেন, খাবে না দাবে না? ছেলে আসলেই ভালো লাগবে নাকি? লাগে তো। আপনার ছেলে আসলে আমার খুব ভালো লাগে। আসবে মা, ওরও তো কাজ থাকে তাই না? রাত্রি ওর দিল না সাথে সাথেই। তবে কিছুক্ষণ পেরোতেই অবুঝের মতো কাদো কাদো গলায় বলল, ফোন দিন না মা। আসছে না কেন? এতক্ষণে তো চলে আসেন উনি। নাহিদা উপায় না পেয়ে ফোন দিলেন। মেয়েটা যখন তখন মন খারাপ করে ফেলে আজকাল। নিভ্রাণ ধরল প্রথমবারেই। অস্থির গলায় বলল, কি হয়েছে মা? রাত ঠিক আছে? নাহিদা ফোঁস করে বললেন, তুই ওকে সঙ্গে করে নিয়ে যেতে পারিস না? জানিসই তো দেরি হলে কান্নাকাটি করে। এত দেরি হয় কেন তোর? ফাজিল ছেলে। নিভ্রাণ স্বস্তির শ্বাস ফেলে বলল, আবার কান্নাকাটি করছে? আচ্ছা, দাও ওকে। আমি বুঝাই। দাও। নিষ্কৃষ্ণ ঘরে একটু জ্যোতি নেই, কিরণ নেই। ঘটা করে রাত নামল যেন সর্বধূলিকণায়। রূপালী চাঁদ ছুতে পারছে না ভয়ঙ্কর প্রেমিকের ঘুমন্ত মেঘরানীকে। নিভ্রাণের ফিরতে দেরি হল বেশ। দেহভরা ক্লান্তি নিয়েই ঘরে ঢুকল সে। বিছানার দিকে চোখ পড়তে মনটাও ক্লান্ত হয়ে গেল। রাত্রি ঘুমিয়ে পড়েছে। মেয়েটা অপেক্ষা করছিল। প্রস্তুতি নিয়ে ঘুমায়নি। গায়ে ব্লাঙ্কেট নেই। শাড়ির আঁচল খসে পড়েছে এলোমেলো। হাত দুটো অগোছালো নিস্তেজ। মাথাটা হেলে পড়েছে ডান পাশে। নিভ্রাণ নিঃশব্দে ঢুকল। খুব খুব করে কাশতে যেও থেমে গেল। গলা ব্যথা করছে খুব। আজ অফিসে এত ধমকাধমকি করেছে সবাইকে। এখন মনে হচ্ছে কণ্ঠনালী জলে যাচ্ছে। নিঃশব্দেই হাঁটল সে। গায়ের শার্ট ছাড়িয়ে চোখে মুখে পানি ছিটিয়ে এলো। পর্দা সরিয়ে দিতেই চাঁদের আলোয় পূর্ণ হল ঘর। আধার কেটে গেল। রাত্রি দেহভঙ্গি বদলেছে। কাত হওয়াতে অনাবৃত হয়েছে দেহ। নারীময়ী আকর্ষণ চুইয়ে চুইয়ে পড়ছে সর্বাঙ্গে। নিভ্রাণ হাসল। শব্দ নেই সেই হাসিতে। আছে শুধু দুর্বার অনুভূতি। কাছে যেয়ে ঝুঁকে গেল সে। এত অসুস্থতায়ও মেয়েটার সৌন্দর্য কমেনি বিন্দু পরিমাণও। বক্ষ পিঞ্জিরায় ঝংকার তুলে প্রতিটি উষ্ণ প্রশ্বাস। লহু জমে যায় যেন রূপের শীতলতায়। নিভ্রাণ গভীর দাগ বসালো গলদেশের নিম্নাংশে। ঘুমের মাঝেই হালকা হালকা কম্পিত হল রাত্রি। কোমলাঙ্গ দেহ নেতিয়ে গেল। কাঙ্ক্ষিত স্পর্শ আরও প্রগাঢ় হতেই সজাগ হল অপ্রকৃতি সোগা। অপ্রতিরোধ্য হাত দুটো দিয়ে অযথাই হালকা প্রতিরোধ করার চেষ্টা করল রাত্রি। নিভ্রাণ মুখ তুলে উন্মত্ত শ্লেষ মাখানো স্বরে বলল, কি হয়েছে? রাত্রি ওর দিল না। চাঁদের আলোয় স্পষ্ট হল তার সুপ্ত অভিমান। নিভ্রাণ কাতর স্থানে নাক ঘষতে ঘষতে বলল, রাগ করেছ রাত? তীক্ষ্ণ মাতাল গন্ধে ঘোর জাগল। একটু ডুবে যেতেই রাত্রি শক্ত গলায় বলল, দূরে যান। আমি ঘুমাব। কাছে এসেছেন কেন? আমি তো আপনার এত গুরুত্বপূর্ণ কিছু নই। নীরবতা। নিষ্কম্প অভিমানিনী, নিষ্পাপ মুখশ্রীর দিকে চেয়ে চেয়ে নিভ্রাণ মোহকণ্ঠে বলল, আমার প্রাণনাশকারিণী, আমার নির্মোহ হৃদয়ের একমাত্র মোহ, আমার নির্মেঘ আকাশের শুভ্রতম মেঘ, আমার বৃষ্টিহীন বর্ষার এক পশলা বর্ষণ। যার পদ্মলোচন চোখে আমার দাম্ভিকতার মৃত্যু, কোমলতার আবির্ভাব। আমার নিশীথিনী, আমার বিভাবরী, আমার রাত তুমি। চোখের কোণে বিন্দুকণা জমা হয়েছে। মানের সিক্ত বহি,
প্রকাশ। কার্নিশ বেয়ে গড়িয়ে যাচ্ছে অনবরত। নিভ্রান হতাশ চোখে চাইল। রাত্রি শ্বাস চেপে বলল, আপনি এসব বলে বেঁচে যেতে চাচ্ছেন? তোমার এই রুদ্ধ স্বরে কতবার মরছি জানো? রাত্রি চুপচাপ। নিভ্রানের ঠোঁট অঘোষিত বারণ মানল না। আদরে আদরে অভিমান গলে পানি হল কোমল নারীমনের। হার মানল রুষ্ট হৃদয়ে। তুষ্ট হল সব। রাত্রি ধীর গলায় প্রশ্ন করল, খেয়েছেন? উহুম। খেয়ে আসেন, যান। কাজ ছিল রাত। রাত্রি মৃদু স্বরে বলল, ঠিক আছে। নিভ্রান উঠে গেল। উঠার আগে একবার উঁচু পেটে কান পেতে কি যেন শুনল। বিড়বিড় করে বলল, তুমি খেয়েছ আম্মু? ও আম্মু না আব্বু, আপনি কিভাবে জানলেন? জানি। খেয়েছ তুমি? হু। চাঁদের আলো তখন তেরোছাভাবে পড়ছিল নিভ্রানের মুখের অর্ধাংশে। এক পাশ উজ্জ্বল, এক পাশ অন্ধকার। কি নরম সেই চাহনি, কি কোমল সে অর্ধাঙ্গিনীর প্রতি। নাহিদা ভাত বেড়ে দিলেন প্লেটে। নিভ্রান চেয়ারে বসতে বসতে বলল, ওকে তো আজ ভালোই দেখলাম। আর ভালো? দুপুরে সব বমি করে দিয়েছে। রাতে জোর করে একটু খাইয়েছি। এভাবে না খেলে হয় বল? ওইটুকু বলে থামল নাহিদা। পরমুহূর্তেই ভ্রু ভাঁজ করে বলল, ভালো দেখলি মানে? ঘুমিয়েছিল না? উঠিয়েছিস কেন? নিভ্রান নামানো কণ্ঠে ওর দিল। উঠে গিয়েছে। নাহিদা কথা বাড়ালেন না। পাশে বসতে বসতে বললেন, আগামী সপ্তাহ থেকে পরীক্ষা। শরীরের যা অবস্থা, মেয়েটা কিভাবে লিখবে, পড়বে? নিভ্রান চোখে এক সমুদ্র আশঙ্কা, চিন্তায় কাবু অস্থিরতা নিয়েই বলল, পারবে মা। চিন্তা করো না। পরের বছর দেয়া যায় না? ওর এতদিনের প্রিপারেশন বৃথা যাবে মা। শুধু শুধু একটা বছর গ্যাপ পড়বে। পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ওর। আমি কি করে মানা করব বলো? নাহিদা ওর দিলেন না। নিভ্রানের কথাও ঠিক। আবার মেয়েটার জন্য দুশ্চিন্তা হয় খুব। দীর্ঘ রজনীর মধ্যপ্রহর। শক্ত নিরুপদ্রব বুকটা থেকে মাথা তুলে উঠে বসল রাত্রি। ব্যাকসাইডে কোথায় একটা ব্যথা হচ্ছে। ভেতরটা কেমন যেন লাগছে। নিভ্রান বেঘোরে ঘুমাচ্ছে। খুব ক্লান্ত মানুষটা। রাত্রি একা একাই বসে রইল কিছুক্ষণ। চোখ বুজে নিভ্রানের হাত ধরে রইল। ব্যথার সাথে বাড়ল নখের গাঁথুনির ধার। হাতে শানিত চাপ লাগতেই নিভ্রানের তন্দ্রা কেটে গেল। ঘুমে মোড়ানো নিভু নিভু কণ্ঠে সে বলল, কি হয়েছে রাত? রাত্রি একবার তাকাল। নিরুত্তর ব্যথাযুক্ত চাহনি দেখে সঙ্গে সঙ্গেই উঠে বসল নিভ্রান। এক হাতে অপর পাশের বাহু জড়িয়ে কাছে টেনে বলল, কি হলো? খারাপ লাগছে? রাত্রি আবারও অসহায় চোখে চাইল। মাথা ঝুঁকিয়ে চাপা স্বরে বলল, কোমর ব্যথা করছে খুব। শরীর ঘেমে উঠেছে তার। নিভ্রান কপাল ছুঁয়ে দেখল গা হালকা গরম। সাইড টেবিল থেকে পানি নিয়ে পুরো এক গ্লাস খাইয়ে দিল। অস্থির ভঙ্গিতে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কমে যাবে, কমে যাবে। ভয় পেও না। সময় কাটল আধ ঘন্টার মতো। ঘড়ির কাঁটা তখন 4টায়। রাত্রি আস্তে করে বলল, ব্যথা আমার হচ্ছে, আপনি কাঁপছেন কেন? কই কাঁপছি? এই আপনার হাত যতবার বুলাচ্ছেন। আমি বুঝতে পারছি তো। সে তো এসিতে ঠান্ডা লাগছে বলে। ব্যথা কমেছে একটু? কমেছে। নিভ্রান যেন এতক্ষণে ঠিক ঠাক শ্বাস নিল। চোখের পাতা শান্ত হল। রাত্রি ঝিমাতে ঝিমাতে বুকেই ঘুমিয়ে পড়ল। নিভ্রান বাকিরা তার ঘুমোতে পারল না। রাত্রির স্লান চেহারা দেখতে দেখতেই নির্ঘুমতায় জর্জরিত হল আখি পল্লব।
পরের দিনটা স্বাভাবিকই কাটল। সন্ধ্যার দিকে নিশাদ এলো দেখতে। রাত্রি তখন উবু হয়ে নোটস লিখছে। রুমের দরজা খোলা। নিশাদ ড্রয়িং রুম থেকেই চেঁচিয়ে উঠল, ভাবি, সোজা হন। আপনি তো বাচ্চাটাকে চ্যাপ্টা বানিয়ে ফেলবেন। রাত্রি দ্রুত মাথা তুলল। বিমুর চোখে যেয়ে রইল কিছুক্ষণ। বাম হাতটা আপনা আপনিই চলে গেল পেটে। বাচ্চা আসলেই চ্যাপ্টা হয়ে যায়? নিশাদ কাছে এগিয়ে এসেছে। রাত্রি পেটে হাত রেখেই নির্বোধের মতো প্রশ্ন করল, উবু হলে সত্যি চ্যাপ্টা হয়ে যায় ভাইয়া? নিশাদ ফিচেল হেসে ওর দিল, হয়তো, আমার এক বন্ধুর হয়েছিল। রাত্রি এক মুহূর্তের জন্য বিশ্বাসও করে ফেলল কথাটা। ভয়ার্ত চাহনিতে পেট অনুভব করার চেষ্টা করল। পরমুহূর্তেই বিশ্রীভাবে মুখ কুঁচকে বলল, আপনার বন্ধু? আপনার বন্ধু কিভাবে মা হবে? নিশাদ কথার প্রেক্ষিতে ওর দিল না। পাশ থেকে মাথার বালিশ তুলে নিয়ে কোলের উপর দিয়ে দিতে দিতে বলল, এখানে বালিশ রেখে লিখতে পারেন না? দেখি, কি লিখেন এত? সারাদিন পড়াশোনা। বাচ্চাকে তো পেটেই আলবার্ট আইনস্টাইন বানিয়ে ফেলছেন। আপনি পদার্থবিজ্ঞানের ছাত্রী না। এই তো খাপে খাপ। ধুর, চুপ করেন তো ভাইয়া। নিশাদ জোর গলায় বলল, কি লিখছেন? আহা, দেখি না। আমি লিখে দেই, দেন। উহু, লাগবে না। আমি পারব, শেষই প্রায়। আপনি আমার ভাতিজিকে খেতে দেন না কেন? ও জন্ম হয়ে তো সোজা আমাকে চড় লাগাবে। ভাববে চাচ্চু কিপটামি করে খেতে দেয়নি। রাত্রি একছাক বিস্ময় নিয়ে বলল, আপনারা দুভাই জানলেন কিভাবে ও মেয়ে হবে? উনি আম্মু আম্মু ডেকে অস্থির, আবার আপনি ভাতিজি ভাতিজি করছেন? নিশাদ মুচকি হেসে বলল, জানি জানি। বেশ কিছুক্ষণ চুপচাপ কাটল। রাত্রি লিখছে তখনও। নিশাদ একধানে চেয়ে রইল খাতার দিকে। কি মনোযোগ মেয়েটার! একটু বিরতি নেই লিখার মাঝে। লেখা শেষ হল নাকি না জানে না, তবে মাঝপথে হঠাৎই কলম থামাল রাত্রি। নিশ্চল বসে রইল কতক্ষণ। নিশাদ হালকা গলায় বলল, কি হয়েছে? শেষ লেখা। কই? আরও বাকি আছে তো। নিচেরটুকু লিখবেন না? রাত্রি প্রত্যুত্তর করল না। আচমকাই নিশাদের কবজি খামছে ধরল। অদ্ভুত কণ্ঠে বলল, আপনার ভাইয়াকে একটু ফোন করেন প্লিজ। ভাইয়াকে? কেন? নিশাদ বলতে বলতেই শরীরের ভারটা পিছের দিকে ছেড়ে দিল রাত্রি। নিশাদ দ্রুত ধরল। বুকের পাশে আগলে নিয়ে অধৈর্য কণ্ঠে বলল, ভাবি। ভাবি কি হল? মা, আই মা, এদিকে আসো। ভাবির খারাপ লাগছে মনে হয়। রাত্রি বাহুতে মাথা ঠেকিয়ে চোখ বুজে তখনও বলেই যাচ্ছে, আপনার ভাইয়াকে আসতে বলেন। উনাকে আসতে বলেন প্লিজ। নিশাদ অবিন্যস্ত কণ্ঠে বলল, আসবে আসবে, আপনি শান্ত হন। কিছু হবে না। কি হয়েছে বলবেন তো? কোথায় খারাপ লাগছে? পেটে ব্যথা? রাত্রি ফুপিয়ে উঠে বলল, উনাকে ফোন দিন না। ল্যাম্পপোস্ট ঘিরে আলোর পোকা ঝাঁক বেঁধেছে। হলুদ আভার নিচে অনবরত উড়ে যাচ্ছে বিশৃঙ্খলভাবে। অতিশয় জটিল, বিদঘুটে, কুৎসিত লাগছে দৃশ্যটা। নিভৃণ চোখ সরিয়ে নিল। বাহুতে কপাল মুছে শার্টের উপরের দুটো বোতাম খুলল। ঘেমে গেছে। বুকের শার্ট ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। রাস্তায় জ্যাম। চৌরাস্তার মোড়ে প্রাইভেট কারের জটলা। এসি ছেড়েও জানলা খুলে বসে আছে সে। অসহনীয় গরম পড়েছে আজ। পাশের সিটে হলুদ রঙের প্যাকেট। ভিতরে আল্ট্রার রিপোর্ট। আসার সময় নিয়ে এসেছে হসপিটাল থেকে। জ্যাম থাকায় গাড়ি আগে বাড়ছে না।
হাত বাড়িয়ে কাগজটা বের করল সে। সাদা কাগজের উপরের দিকে স্ট্যাপলার দিয়ে পিন করা ছোট্ট কালো রঙের কাগজটা। স্পষ্ট একটা অবয়ব, আবছা আকৃতি, তার রাজকন্যার, তার ছোট্ট পরীর। নিভৃণ রিপোর্টের উপরেই চুমু খেল, খুব আদরে ভরা চুমু। মেয়েটা জন্মানোর পরে কপালে প্রথম চুমুটা সেই খাবে। ফোন বাজল। নিভৃণ ধরল না প্রথমবারে। লাইট কেটে গেল। সেকেন্ড বাদেই আবার বাজতে শুরু করল। রিপোর্টটা যত্ন করে ঢুকিয়ে রাখল সে। একটু ভাঁজ পড়লে অনর্থ ঘটে যাবে যেন। নিষাদ ফোন করেছে। ভ্রু কুঁচকে ফোন ধরল সে। ওপাশ থেকে ঠাট্টাপূর্ণ কথা আশা করলেও শোনা গেল তার বিপরীত। অভিশঙ্কিত কণ্ঠস্বর। হ্যালো। হ্যালো ভাইয়া, কোথায় তুই? কতক্ষণ লাগবে আসতে? নিভৃণ বাঁকানো গলায় বলল, তুই বাসায়? কিছু হয়েছে? রাত রাত ঠিক আছে তো? নিষাদ রুদ্ধ স্বরেই বলল, ভাবির খারাপ লাগছে খুব। আমরা বসে আছি কাছে, তবু তোকে ছাড়া কিচ্ছু বুঝে না মেয়ে। জলদি আয় প্লিজ। ডনি কি তাকে বাসায় আসতে বলেছি? হসপিটাল তো দূর হয়ে যায়। তাছাড়া ভাবি এত নড়াচড়া করতে পারবে না। গুটিসুটি হয়ে বসে আছে আমার সাথে। নিভৃণ খেই হারানো বেগতিক গলায় বলল, হসপিটাল? কেন? ওর কি বেশি খারাপ লাগছে? মাথায় হাত বুলিয়ে দে। ভয় পেয়ে যায় তো তাই অমন করে। নিষাদ নিষ্প্রভ কণ্ঠে বলল, উনার তোকে লাগবে ভাই। নিভৃণ আস্তে করে ওর দিল। আসছি আসছি। নিষাদ ফোন কাটতে কাটতেই খেয়াল করল রাত্রির নাকের পাশ বেয়ে পানি গড়াচ্ছে। শব্দে কাঁদছে। অপ্রস্তুত ভঙ্গিতে পকেট থেকে রুমাল বের করল সে। পানি মুছিয়ে দিয়ে বলল, ভাবি কাঁদছেন কেন? ভাইয়া আসছে তো, একটু পরেই চলে আসবে। ঘরে ঢোকা মাত্রই নিভৃণ খেয়াল করল সোফায় বাবা বসে আছে। নৌশাদ সাহেব। একটু আগেই এসেছেন তিনি। খবর পেয়ে বাসায় থাকতে পারেননি আর। মুখে প্রখর দুশ্চিন্তার ছাপ। চোখাচোখি হল। নৌশাদ সাহেব অস্পষ্ট স্বরে বললেন, এসেছ তবে? রাত্রি তখনও নিষাদের কাছেই। চোখ বন্ধ বিধায় সে এসেছে বুঝতে পারেনি। স্নেহপূর্ণ হাতে তাকে আগলে রেখেছে নিষাদ। রক্তের সম্পর্ক না হলেও দায়িত্বশীল বড় ভাই যেন। নিভৃণ হাসল। কাছে যেতেই উঠে দাঁড়াতে গেল নিষাদ। নিভৃণ থামাল। রাত্রির মাথায় হাত রেখে নরম গলায় ডাকল, রাত। রাত্রি নিভৃন্ত চোখে তাকাল। প্রাণহীন নয়ন, ফ্যাকাশে চেহারা। হৃদযন্ত্রে কেউ যেন পাথর দিয়ে আঘাত করল নিভৃণের। যন্ত্রণায় থেতলে গেল প্রেমপূর্ণ অভ্যন্তর। এতক্ষণ পর ভরসার মানুষটার দেখা পেয়ে নরম হাত দুটো সামনে বাড়িয়ে দিল রাত্রি। নিরুপদ্রব বুকে টেনে নেয়ার আদুরে আকুতি। নিভৃণ আশেপাশে তাকাল। নিষাদ উঠে দাঁড়াল তাড়াতাড়ি। নিভৃণ চোখে মুখে আংশিক লজ্জা নিয়েই বুকে টেনে নিল স্ত্রীকে। গোপনে ছোট্ট একটা চুমুও খেয়ে নিল চুলের ভাঁজে। রাত্রি আধো আধো কণ্ঠে বুলি ছাড়ল, আপনি কোথাও যাবেন না আর। নিভৃণ তর্কে গেল না। কোমল কণ্ঠে সম্মতি দিল, আচ্ছা ঠিক আছে। নৌশাদ সাহেব ধীরগলায় বললেন, অফিস থেকে একটু তাড়াতাড়ি আসবা। মেয়েটা থাকতে পারে না। দেখোই তো। নিভৃণ গলা ঝেড়ে বলল, ও একটু ভয় পায় আসলে। কই এখন তো পাচ্ছে না। এতক্ষণ কেমন করছিল জানো? উনি উনি করে পাগল হয়ে গেছিল। এখন দেখো চুপ হয়ে বসে আছে। নিভৃণ লজ্জা পেল। মৃদু গতিতে মাথা নাড়াল শুধু। তার সাথে থাকতে থাকতে মেয়েটাও পাগল হয়ে গেছে। রিপোর্ট দেখে
রাত্রিকে দেখে মিসনিকিতা হেসে বললেন, ইটস ভেরি নর্মাল। মাশাল্লাহ, বাচ্চা হেলদিভাবে বড় হচ্ছে। আকৃতি বৃদ্ধির সাথে সাথে জরায়ুতে প্রভাব পড়ে তখন ব্যথা হয়। তাছাড়া উনার ব্লিডিংও হয়নি। হলে তবে হয়তো মিসক্যারেজের সম্ভাবনা ছিল। আসলে প্রথমবার তো, সেজন্যই পেইনটা সহ্য করতে কষ্ট হয়। নিভরান মুচকি হেসে বলল, বুঝেছ? বাচ্চার কিছু হয়নি। রাত্রি হাতের উল্টোপিঠ দিয়ে ঠোঁটের উপরে জমে যাওয়া স্যাঁতস্যাঁতে ঘাম মুছল। ব্যথায় কেমন লাগে শুধু সে আর তার আল্লাহ জানে। খালি মনে হয় এই বুঝি সময় শেষ। সে বুঝি তার মানুষটার কাছ থেকে আলাদা হয়ে যাবে, আর দেখতে পাবে না সুদর্শন মুখটা। এত ব্যাকুল লাগে। একটু দেখার জন্য ছটফট করে প্রাণপাখি। নিভরান আলতো করে কপালের চুল কানের পিছে গুজতে গুজতে বলল, এত ভয় পাও কেন রাত? রাত্রি না তাকিয়েই বিড়বিড় করল, আপনি সাথে থাকেন না যে। মিসনিকিতা মুখোমুখি বসলেন। রাত্রির এক হাত মুঠোয় টেনে বললেন, আপনি যথেষ্ট বুদ্ধিমান একটা মেয়ে। তবে ব্যথা উঠলে এত ঘাবড়ে যান কেন? ভয়ের তো কিছু নেই। ব্যথা হলে উঠে দাঁড়াবেন, আস্তে আস্তে হাঁটবেন, না পারলে শুয়ে পড়বেন, রেস্ট করবেন। বাচ্চা আরও বড় হবে, মুভমেন্ট করবে, আপনি বুঝতে পারবেন। সে নড়ছে। হ্যাঁ, ব্যথা করবে, কিন্তু এটাই তো মাতৃত্ব। এটাই মাতৃত্বের স্বাদ। শত রাতের কষ্টের পর যখন বাচ্চাকে কোলে নিবেন মনে হবে এসব কিছুই ছিল না। একেবারেই কিছু ছিল না। কিসের কষ্ট? এতেই তো সব সুখ। নিভরান হাসল। রাত্রি হা করে তার কথা গিলছে। চোখে জমেছে অশ্রু। নিভরান চোখ মুছিয়ে ম্লান গলায় বলল, খালি কেঁদে দেয়। আমি কই যাব ওকে নিয়ে, বলেন? মিসনিকিতা হেসে বললেন, আপনি আপাতত উনার সাথে থাকেন। কোথাও গেলেই বিপদ। অসুস্থ শরীর নিয়েই পরীক্ষা দিল রাত্রি। এক পরীক্ষায় তো লিখতে লিখতে হলেই ঘুমিয়ে পড়েছিল। নিভরান প্রিন্সিপালকে বলে তার নির্ধারিত সময় বাড়িয়েছিল। তার অসুস্থতা দেখে অনুমতিও দিয়েছিলেন প্রিন্সিপাল। ছোটখাটো ঝড় ঝাপটা সাথে নিয়েই পরীক্ষা শেষ হল। রাত্রিকে আনা নেয়া, দেখে রাখা সবই নিভরানের উপর দিয়ে। মেয়েটা যে তাকে ছাড়া কিছুই বুঝে না। পরীক্ষার সময়টুকু সে ভার্সিটির ওয়েটিং রুমেই কাটাত। যদি কিছু হয়ে যায়? হয়নি অবশ্য। তারপরের দিনগুলো পেরোল ঘরে বসে বসেই। কত শত মধ্যরাতে রাত্রি চোখ মেলে দেখত নিভরান আগে থেকেই উঠে বসে আছে। মগ্ন চোখে কি যেন দেখছে তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে। জিজ্ঞেস করলেই শুধু বলতো, তুমি ভীষণ সুন্দর রাত। এত সুন্দর রাত গোটা পৃথিবীতেও নামে না। পশ্চিমাকাশের মঞ্চিত্ত উদাসীন হয়ে আছে ভোর থেকেই। একগুচ্ছ কৃষ্ণবর্ণীয় কাদম্বিনী ছেয়ে আছে সেখানটায়। খুব মন্থর গতিতে বিস্তার লাভ করেছে তার প্রান্তর। আধিপত্য বাড়ছে গুমোট কালোর। অন্তরিক্ষের গাঢ় ছাইরঙা বেশভূষা সহজেই জানান দিচ্ছে ভয়ানক বর্ষণ নামবে আজ। রিক্ত কাঙাল প্রেমিকটাও হয়তো খোঁজ পেয়ে যাবে সিক্ত অনুভূতির। ভিজে উঠবে পাহাড়, রাজপথ, প্রকৃতি আর রুগ্ন হৃদপিণ্ড। রাত্রি অসন্ধিত, অনন্বিত, নিষ্পৃহ চেয়ে আছে শূন্য গগনে। বামকাঁধের আঁচলটা যত্নহীন উড়ছে শিশির সমীরণে। আধখোলা খোপাটা যেন পূর্ণতা দিয়েছে তার অমিত্রাক্ষর সন্ন্যাসী ভাবাবেশ। আদিত্য উত্তাপরাজা এখনও পদার্পণ করতে পারেননি। মেঘেদের কঠোর নিষেধাজ্ঞা আছে। আকাশ আজ তাদের দখলে। শীতল স্নিগ্ধ মেঘমালার রাজ্যে আজ উত্তাপের প্রবেশ বারণ। হালকা হালকা ময়ূখের ঝলকানি অবশ্য বারণ অমান্য করেই মেঘের ফাঁকে ফাঁকে উকি দিয়ে যাচ্ছে। রাত্রি হাসল হঠাৎই। আকাশেও কি যুদ্ধ হয়?
ওখানেও কি মতবিরোধ লাগে? পেছনে থেকে একটা ঘুমে অসাড় হয়ে আসা উচ্চ ডাক, রাত। ওখানে কি করছো? একা একা উঠেছ কেন? সকাল হয়নি এখনো। ঘুমাতে এসো। রাত্রি ঘাড় ফিরিয়ে তাকাল। নিভৃণের উদাম গা। বালিশ থেকে মাথা খানিকটা উঠিয়ে নিদ্রাভারে চোখের পাতা কুঁচকে হাত ছাড়ছে সে। কি সুন্দর লাগে মানুষটাকে। এক্কেবারে রক্ত জমানো সুপুরুষ যেন। মিষ্টি রিনঝিনে গলায় সে ওর দিল। একটু দাঁড়াই। ভালো লাগছে খুব। আপনি ঘুমান। নিভৃণের কপালে দুই ভ্রুর মাঝবরাবর একটা ভাঁজ পড়ল। সৌন্দর্য বাড়ল আরও। রাত্রি যেন মরে গিয়েও বেঁচে উঠল সেই রূপে। তাকে অকপট চেয়ে থাকতে দেখে ঘুমে বিবশ নিভৃণ কাতর, টলমলে, নিশ্চল পায়েই উঠে দাঁড়াল। ডান হাতে দুবার চোখমুখ ডলে তন্দ্রাঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করল। রাত্রির কাছাকাছি যেতে যেতে বলল, তুমি চরম অবাধ্য হয়েছ রাত। আমার একটা কথাও শুনো না। রাত্রি অসহায় গলায় প্রতিবাদ করল। আহ, আপনি উঠলেন কেন? আমার ঘুম হয়ে গেছে তো। আর ঘুমাব না। নিভৃণ রুগ্ন গলায় বলল। ঘুম হয়ে গেছে না? তুমি ঘুমিয়েছ কখন? ঠিক 4:22। আজানের পর। আমি নামাজ পড়ে শুলাম, তখন মাত্র তোমার ঘুম গভীর হয়েছে। আর এখন কটা বাজে? 6:30। সারাদিনে মাত্র 2 ঘন্টা ঘুমালে কিভাবে হবে? রাত্রি মুখ ছোট করল। আকস্মাৎ প্রভঞ্জনে শাড়ির আঁচল খসে পড়ল কাঁধ থেকে। নিভৃণে তীক্ষ্ণ চোখে আশেপাশে তাকিয়ে দ্রুত তুলে দিল। কবজি চেপে বলল, আমি এসি বন্ধ করে ঘুমাই তোমার শীত করে বলে, আর তুমি সকাল সকাল গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছ? চলো রুমে, আমার মেয়েটাও বিরক্ত হয় পেটের ভিতর। কই মা একটু চুপচাপ থাকবে। ঘুমাবে, খাবে। না। তা না। এসো। রাত্রি গেল না। ঠাট মেরে দাঁড়িয়ে রইল। নিভৃণ রক্তগরম চোখে তাকাতেই সে পায়ের পাচাঙ্গুলে ভর দিয়ে একটু লম্বা হল। হাত ছাড়িয়ে দুহাতে গলা জড়িয়ে কাঁধে মুখ গুজল। নিভৃণ নিজ থেকেই ঝুঁকে গেল অনেকটা। রাত্রির আঙ্গুল ফ্লোরে নেমে যেতেই স্বস্তির শ্বাস ফেলল সে। পরমুহূর্তেই প্রেয়সীর বিচিত্র কর্মকাণ্ডে ভ্রজুগোল শহির হয়ে গেল। মাথার পিছে হাত রেখে হতভম্ব গলায় বলল, কামড়াচ্ছ কেন? রাত্রি আবার কামড় বসালো একই জায়গায়। নিভৃণ স্বর টেনে বলল, রাত। রাত্রি দুষ্টু কণ্ঠে বলল, ব্যথা পান? নিভৃণ হাসল। চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়াল। শান্ত গলায় বলল, তোমার দাঁতের এত ক্ষমতা নেই বিড়ালিনী। রাত্রি হাল ছাড়ল। মুখ তুলে চোখে চোখে চেয়ে রইল কিছুক্ষণ। নিভৃণ দৃষ্টি সরিয়ে বলল, হয়েছে চলো, ঘুমাবে। রাত্রি গলা ছাড়ল ঠিক, তবে পরমুহূর্তেই গালে হাত রেখে ত্রস্ত, ভীত গলায় বলল, আপনি আবার গাল কেটেছেন? নিভৃণ প্রত্যুত্তর করল না। পলক শূন্য, নিমেষহীন চেয়ে রইল সামনের বিচলিত, ব্যথাতুর নয়নজোড়ায়। এই চোখের চেয়েও বেশি মায়া ধারণ করার মতো বস্তু আছে এই ধরনীতে? নেই বোধ হয়। অন্তত তার জন্যে। রাত্রি আবার বলল, এটা কাটল কখন? রাতেও আপনার দাড়ি ছিল। নিভৃণ ভাবলেশহীন বলল, তুমি ঘুমানোর পর শেভ করেছিলাম রাত। এখন চলো তো। ঠান্ডায় তোমার লোম দাঁড়িয়ে গেছে। মেঘলা মধ্যাহ্ন। নাহিদা ইলিশ মাছের লেজের কাটা বাছতে ব্যস্ত। তার একনিষ্ঠ ভাব দেখে রুবিনা মলিন গলায় বলল, এত কষ্ট করছেন কেন আপা? লেজে কাটা বেশি। আমি টুকরো বেছে দেই। নাহিদা হাসলেন। চোখের ইশারায় মানা করে আহ্লাদী কণ্ঠে বললেন, উহুম। মেয়ে আমার হরিণের মাংস খাবে। ওটাই নাকি মজা লাগে।
কাল জানেন, পুরো 7 টুকরো মাছের সাইডের ওইটুকু খয়েরি রঙের মানে তার হরিণের মাংস দিয়ে ভাত খাইয়েছি। মাছ খাবে না। লেজে এই মাংস বেশি থাকে, তাই ওর জন্য লেজি করেছি আলাদা করে। রুবিনা হাফ ছেড়ে বললেন, মেয়েটা এত কষ্ট করাই, আর আপনিও কিছু বলেন না। নাহিদা যেন এক মুহূর্তের জন্য অতীতে ফিরে গেলেন। বিশীর্ণ কণ্ঠে বিড়বিড় করলেন, আমি ওকে কম বলিনি আপা। রুবিনা থেমে গেলেন। তার জানা আছে সবই, যদিও সেসব নিয়ে আফসোস নেই বিন্দুমাত্র। এই পরিবারের প্রত্যেকটা সদস্য এখন যেভাবে তার মেয়েকে স্বার্থ ভালোবাসে, এর চেয়ে বেশি আর কিছু চাওয়া যায় না। রাত্রির বাবা যখন বেঁচে ছিলেন তখন মেয়েই ছিল তার সব। অঢেল টাকা পয়সা না থাকলেও একমাত্র মেয়েকে রাজকুমারীর মতোই রাখতেন তিনি। একটা বকা পর্যন্ত দিতেন না কখনো। রুবিনা বকলে উল্টো তাকেই ধমক লাগাতেন। ছোট্ট রাত্রিকে কোলে নিয়েই বলতেন, তুমি দেখো রুবি, আমার মেয়ের জন্য একটা সত্যিকারের রাজকুমার রেখে দিয়েছে বিধাতা। রুবিনা তখন হেসে বলতেন, এই যুগে রাজকুমার পাওয়া যায় না। তিনি বিশ্বাস করতেন না। মেয়ের দিকে এক আকাশ মুগ্ধতায় ঘেরা স্বপ্ন নিয়ে চেয়ে থাকতেন শুধু। রুবিনা মনে মনেই স্বগতোক্তি করলেন, আচ্ছা, আপনি কি দেখতে পারছেন আপনার মেয়ের জন্য সত্যি সত্যিই রাজকুমার এসেছে? চোখের জ্বলনে ভাবনার সুতো ছিঁড়ল। নাহিদার মাছ বাছা শেষ। তিনি উঠে দাঁড়িয়েছেন প্লেট হাতে। রুবিনা চোখের জল লুকালেন অতি সন্তপনে। এত সুখে আজ কাদার সময় কোথায়? নীলিমা আকাশ কোথায় যেন হারিয়ে গেছে। খোঁজ করার কেউ নেই। প্রকৃতি ব্যস্ত বর্ষণ বরণে। খেলনার দোকান থেকে নৌসাদ সাহেবকে এক প্রকার টেনেহিচড়ে নিয়ে এলো নিভ্রান। নৌসাদ সাহেব তিক্ত গলায় বললেন, কি সমস্যা? তোমার টাকা দিয়ে তো আর কিনছি না। নিভ্রান বিস্মিত কণ্ঠে বলল, আপনি এত কিছু কেন কিনছেন বাবা? একই পুতুল কিনেছেন, তাও আবার 3টা 3 রঙের। নৌসাদ সাহেব সাথে সাথেই বললেন, তো আমার নাতনির কোনো রং পছন্দ হবে তা তো আর আমি জানি না। নিভ্রান অসহায় চোখে চেয়ে রইল। পরিশ্রান্ত স্বরে বলল, এই দানবাকৃতির পুতুল আমি কোথায় রাখব বাবা? ঘরে এত জায়গা নেই, সব আগেই ভরে গেছে। নৌসাদ সাহেব বিরক্ত হলেন। বাবা হয়ে মেয়ের খেলনা পুতুল নিয়ে কিপটামি করছো তুমি? আমার মতো হও। তোমার জন্মের সময় গাড়িটারি দিয়ে পুরো বাড়িকেই আস্ত টয়স্টোর বানিয়ে ফেলেছিলাম, আর আমার ছেলে হয়ে তুমি মেয়ের পুতুলের পিছে হাত ধুয়ে নেমেছ? নিভ্রান গোলমেলে শ্বাস ছাড়ল। এদেরকে বোঝানোই বেকার, সবগুলো গেছে। আচ্ছা ঠিক আছে, যা কিনেছেন কিনেছেন, আর কিছু লাগবে না। উঠুন, গাড়িতে উঠুন। নৌসাদ সাহেব উঠলেন। ফোন বাজল নিভ্রানের। গাড়ি স্টার্ট দিতে দিতে সে কল রিসিভ করল। ওপাশের কথাগুলো শুনে বলল, হ্যাঁ বাবা আমার সাথেই আছে, আসছি বাসায়। ফোন রাখতেই নৌসাদ সাহেব হালকা গলায় বললেন, তুমি আসলেই আমাকে বাবা ডাকো, আমার মাঝে মধ্যে বিশ্বাস হয় না। নিভ্রান ওর দিল না। একবার রাত্রি খুব অসুস্থ হল। অসহ্য ব্যথায় মেয়েটার জান যায় যায় অবস্থা। হসপিটালে নেয়া লাগল। তখন 5 মাস চলছে। ভারী শরীর, তার উপর ব্যথায় দাঁড়ানোর শক্তি নেই। নিভ্রান কোলে করে নামাতে যেয়েও কি একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ডক্টর চেহারা দেখেই অ্যাডমিট করালো দ্রুত। সেইবার নিভ্রান নিজেকে সামলে রাখতে পারেনি। করিডোরে দাঁড়িয়ে নৌসাদ সাহেবকে ঝাপটে ধরে ফুপিয়ে উঠেছিল। এই লোহার মতো কঠিন ছেলের চোখের জল যখন কাঁধে পড়ছিল, গলা ধরে এসেছিল নৌসাদ সাহেবের। আলতো করে ছেলের পিঠে হাত বুলিয়ে তিনি বলেছিলেন, কিছু হবে না বাবা। ব্যাস, সেই থেকে আর বাবা ছেলের দূরত্ব ঘুচে গেল।
অভিমানের পাহাড় গুড়িয়ে গেল নিমিষেই। রাত্রি। মেয়েটা যেন সব পারে। ঘরে বাতি জ্বলছে। বাইরে ঘনালি সন্ধ্যার অন্ধকারে ডুবছে জগৎ। নিভৃণ দরজা খুলে রুমে ঢুকল। রাত্রি শুয়ে আছে। ঘুমাচ্ছে। কাছে গেল সে। মাথায় হাত বুলিয়ে দিল। ফর্সা চেহারাটা মলিন হয়ে আছে। গত পরশু ভাতের সাথে বেগুন ভাজা খেয়ে ফেলেছিল। অ্যালার্জির ফলে গলার কিছু কিছু অংশ লালবর্ণ ধারণ করেছে। সকালে ওষুধ লাগিয়ে দিয়ে গিয়েছিল। আবার রাতে লাগিয়ে দিবে। কমে যাবে। শ্বাসোচ্ছ হয়েছে অল্প একটু। 7 মাসের উঁচু পেট। এত সুন্দর লাগে মেয়েটাকে। বুঝিয়ে কুল পায় না। মাথা থেকে হাত সরাতেই পিটপিট করে চোখ খুলল রাত্রি। নিভু নিভু তাকাতে তাকাতে ভালো করে চোখ মেলল। নিভৃণকে দেখতেই মিষ্টি করে হাসল। হাসল নিভৃণও। নরম গলায় বলল, শুয়ে থাকো। উঠতে হবে না। রাত্রি শুনল না। নিভৃণের বাহু আঁকড়ে এক হাতে পেট চেপে ধরে উঠে বসল। নিভৃণ পিঠের পিছে বালিশ দিয়ে হেলান দিয়ে বসাল। রাত্রি ভ্রু কুঁচকে বলল, আজকে না ভাইয়াদের আসার কথা ছিল? আসেননি? নিভৃণ শার্টের বোতাম খুলতে খুলতে বলল, বাবা এসেছে। নিশাদ আসবে একটু পরে। কাজে আটকে গেছে। বাবা এসেছে? হুম। ব্যস্ত হয় না। মাত্রই আসলাম আমরা। একটুপরে দেখা করলেও হবে। আমি শাওয়ার নিয়ে আসি, তারপর একসাথে চলো। রাত্রি মাথা কাত করে সম্মতি জানাল। নিভৃণ ওয়াশরুমে ঢুকল। সে বসে রইল চুপচাপ। অনার্সের রেজাল্ট দিয়ে দিয়েছে। সার্টিফিকেট পেয়ে গেছে। বেশ ভালো হওয়ায় জব নিতে সমস্যা হবে না। নিভৃণ শুধু বলেছে, বাচ্চাটা হোক, তারপর জব নিও। রাত্রি আপত্তি করেনি। আপত্তি করার মতো কিছু নেইও। এই অবস্থায় তার পক্ষেও সম্ভব না কিছু করা। ঝলমলে ঝাড়বাতিটা ড্রয়িং রুমের মাঝখান থেকে জ্যোতি ছড়াচ্ছে। নৌসাদ সাহেবের কাছে বসে আছে রাত্রি। তিনি তুমুল উৎসাহে প্যাকেট থেকে পুতুল বের করছেন। বড় বড় দুটো টেডিবিয়ার বসে আছে সামনের সোফা দুটোয়। বাকিগুলো ছোটখাটো জিনিস দিয়ে ভর্তি। নিভৃণের বসার জায়গা নেই। সে দাঁড়িয়ে আছে। অদ্ভুত চোখে চেয়ে আছে রাত্রির ঠোঁটভর্তি হাসিতে। মেয়েটা এত খুশি হয়ে যায় অল্পতেই। নৌসাদ সাহেব বিশাল আকৃতির পলিথিন ছিঁড়ে তৃতীয় টেডিটা বের করতে করতে বললেন, তোমার কি মনে হয় মা? ওর কোনোটা পছন্দ হবে? রাত্রি বিস্তৃত হাসল। মিনমিন করে বলল, আমার মনে হয় সবই পছন্দ হবে বাবা। নৌসাদ সাহেব ওর দিলেন না। তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন পুতুলগুলোর দিকে। এত বড় পুতুল দেখে আবার ভয় পাবে না তো তার নাতনিটা? আচ্ছা থাক, এরপর না হয় ছোটগুলো কিনে আনবেন। দরজা দিয়ে নিশাদকে ঢুকতে দেখামাত্রই হাসি থামিয়ে নড়েচড়ে বসল রাত্রি। নিশাদ এগিয়ে আসল দ্রুত। নিভৃণের দিকে এক পলক চেয়ে ঝুঁকে গিয়ে আলতো করে রাত্রির মাথাটা কাঁধের কাছে চেপে ধরল। সে এ বাড়িতে আসে না 1.5 মাসের উপরে হয়তো। এত ব্যস্ততা ছিল কয়দিন। এখনও আছে অবশ্য। ঢাকার বাইরেই তো কাটিয়েছে অনেক দিন। বাবার পুরো ব্যবসাটা তাকে সামলাতে হয়। নৌসাদ সাহেবের বয়স হয়েছে। ব্যবসা বিষয়ক কোনো কারণে বাবার উপর চাপ পড়ুক সে চায় না। হিমশিম খেতে হলেও একাই সব সামলে নেয়। কয়দিনে রাত্রি হাজারবার তাকে আসতে বলেছে। সে আসতে পারেনি কাজের চাপে। এই কদিন আগে রাত্রি অসুস্থ হল। হসপিটালে রইল 1 সপ্তাহ। তখনও সে রাজশাহীতে। একটাবার দেখতে পর্যন্ত আসতে পারেনি মেয়েটাকে। অথচ ভাতিজির চিন্তায় মন ছটফট করত সারাক্ষণ। আগত পিচ্ছিটাকে ঘিরেই পুরো পরিবারের সব। রাত্রি আর তার সম্পর্কটা একেবারেই অন্যরকম।
বড় ভাবি হলেও বয়সে রাত্রি অনেক ছোট। বোনের মতো কি, সে বোনই ভাবে তাকে। মেয়েটা যখন ভাইয়া বলে ডাকে তখন তাকে এক মুহূর্তও ভাবি মনে হয় না, ছোট বোনই মনে হয়। রাত্রি অভিমানী স্বরে বলল, আপনি কতদিন আসেন না ভাইয়া? নিশাদ হেসে ফেলল, আলতো করে মাথায় হাত বুলিয়ে বলল, ব্যস্ত ছিলাম ভাবি, সময় করে উঠতে পারিনি। পরপরই তাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াল। পকেটে হাত গুজে রসালো গলায় বলল, দেখেছেন, আমি যে আসলেই জ্যোতিষবিদ। ভবিষ্যৎ বলতে পারি। আপনি তো বিশ্বাসই করতে চাইতেন না। মিলল না? মিলল তো। আপনার মেয়ে হবে। ডাক্তার বলল, আমি তখনই শুনেছি। রাত্রির চোখ ছোট ছোট করে চাইল। ব্যঙ্গ করে বলল, হুহ, আমি তখনই শুনেছি। আপনি ছিলেন ওখানে যে শুনবেন? নিষাদ ভ্রু নাচিয়ে কণ্ঠে রহস্য মেখে বলল, আমার শোনার জন্য সেখানে থাকা লাগে না ভাবি। আমি হাজার হাজার মাইল দূর থেকেও শুনতে পারি। ইউ নো, আধ্যাত্মিক ক্ষমতা, অলৌকিক ব্যাপার স্যাপার। আপনি বুঝবেন না। রাত্রি ভাবলেশহীন তাকাল। নিভ্রানের দিকে চেয়ে বলল, ধুর, আপনি বলেছেন তাই না? আপনাকে না বলেছিলাম ভাইয়াকে জানাতে না? আমাকে ভাইয়া বলেনি ভাবি, আমি নিজেই শুনেছি। তোর বউ আমাকে কখনো বিশ্বাস করে না ভাইয়া। নিভ্রান কাঁধে চাপড় মেরে বলল, তোকে বিশ্বাস করা উচিত ও না অসভ্য। নিষাদ পাশের সোফার দিকে তাকাল। একটা টেডি সরিয়ে মাটিতে রেখে নিজের বসার জায়গা করল। আশেপাশে তাকিয়ে সন্দেহজনক কণ্ঠে নিভ্রানকে বলল, এসব কবে পয়দা হল? কে জন্ম দিল ওদের? তুই? নিভ্রান হতভম্ব চোখে তাকাতেই সে ফিচেল গলায় বলল, না মানে, হতেও তো পারে। ভাবির সংস্পর্শে তুইও প্রেগনেন্ট হয়ে গিয়েছিস। ইট ক্যান হ্যাপেন। নিষাদ, চর খাবি কিন্তু। চর খায় কেমনে? তুই কি আমার মুখের ভিতর থাপ্পড় দিবি? ছি, থুতু থাকে ভাই। তুই বরং গালেই মার। নিভ্রান চোখ গরম করে তাকাল। নিষাদ থেমে গেল। রাত্রিকে ইশারা করে ঠোঁট নাড়িয়ে আস্তে করে বলল, এইটার সাথে থাকেন কেমনে? রাত্রি অমায়িক হাসল। বলতে তো পারে না, একে ছাড়া যে সে থাকতেই পারে না। রাতের খাবারটা একসাথেই খেল সবাই। নিষাদ আর নৌসাদ সাহেব চলে গেল 11টার দিকে। সকালে কাজ আছে তাদের। এত ব্যস্ততায়ও এসেছে এই তো বেশি। কতদিন পর পুরো পরিবার একসাথে হল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে রাত্রি। ফুটে ওঠা স্বীয় প্রতিবিম্বটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার বিষাদিনী চোখজোড়া। হাতে ধরা চিরুনিটা ধীরগতিতে চলছে চুলের ভাঁজে ভাঁজে। কথায় আছে, সৌন্দর্য নারীর অহংকার। এই তার চোখের নিচে কালি জমেছে। রাতে ঘুম আসে না। বামগালের পাশটায় কয়েকটা ব্রণ। চেহারা নিষ্প্রাণ, ম্লান হয়ে থাকে সারাক্ষণ। শুয়ে বসে কাটাতে কাটাতে শরীরেও পরিবর্তন এসেছে। অতিভাবনায় মাথায় এক উদ্ভট চিন্তা এলো হঠাৎই। আয়না দিয়েই তাকালো সে। নিভ্রান খাটে বসে ফোন স্ক্রুল করছে। দৃষ্টি সেখানেই নিবেশিত। নিরুদ্যম গলায় ডাকল, শুনেন। নিভ্রান তাকাল। দুই ভ্রু উঁচিয়ে বলল, হুম। রাত্রি চিরুনিটা নামিয়ে রাখল। কেমন একটা পীড়াদায়ক অসহ্য যন্ত্রণা নিয়ে ধরা গলায় বলল, আচ্ছা, আমি যদি কখনো কুৎসিত হয়ে যাই, আপনি কি তখনও আমাকে ভালোবাসবেন? ধরেন, আগুনে যদি আমার চামড়া ঝলসে যায় বা। নিভ্রান হতভম্ব। চোখের দৃষ্টি বজ্রহত। মেয়েটা কি সব বলছে? কখনো কিছু বলে না দেখে যা ইচ্ছা তাই বলে যাবে নাকি? রাগ দমাতে না পেরে কথা শেষ না করতে দিয়েই সজোরে ধমকে উঠল সে। বাঘের মতো গর্জে বলল, রাত।
গাল বরাবর ঠাটিয়ে দিব কিন্তু একটা। রাত্রি থেমে গেল। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলল। টপ টপ করে পানি পড়ল। ফোঁটাগুলো জমা হলো পায়ের কাছটায়। নিভ্রান উঠে দাঁড়াল। কাছে যেতেই এক কদম পিছিয়ে গেল রাত্রি। লোকটা তাকে চড় দিবে বলল? কেন বলল? তার খারাপ লাগল না? খুব খুব খারাপ লাগল তো। নিভ্রান শক্ত হাতে বাহু খামছে কাছে টেনে নিল তাকে। এক হাতে গাল মুছিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বলল, কেন বলো এসব? আর হয়ে গেলে হয়ে যাবে। ঝলসে যাক চামড়া, পুড়ে যাক সৌন্দর্য, ভস্ম হোক সব, শুধু তুমি থাকলেই হবে। কি মনে করেছ? এতটা ঠুনকো আমার ভালোবাসা সামান্য ঝলসানো চামড়ার কাছেই হেরে যাবে? এত তুচ্ছ? আমি সেটা বলিনি। মিনমিন করল রাত্রি। নিভ্রান আগের মতোই প্রকাণ্ড স্বরে বলল, তবে কি বললে? আপনি আমাকে তখনও ভালোবাসবেন? এটাই তো বললে। আমার পক্ষে অন্য কারো প্রতি আকৃষ্ট হওয়া অসম্ভব। রাত্রি নতজানুই হয়ে রইল। বাহুতে ব্যথা পাচ্ছে। এত জোরে ধরেছে, কিন্তু বলার সাহস পাচ্ছে না। নিভ্রান যদি আরো রেগে যায়? লোকটা রাগলে প্রচণ্ড ভয় পায় সে। সেই প্রথম থেকেই। নিভ্রানের এক ধমকে হৃদস্পন্দন থেমে যায় যেন। এত ভালোবাসে তবু তো কম ধমকায়নি এ পর্যন্ত। সেবার যে গাড়ির মধ্যে কি রাগটাই না দেখালো। বেচারি সে তো ভয়ই শেষ। তার উস্খুসানি আর ভয় সংকুচিত চোখের কোণ দেখে নিভ্রান নিজেই বাহু ছেড়ে দিল। খানিকটা সময় নীরব থেকে দুগালে হাত রাখল। কপালে কপাল ঠেকিয়ে খুব নরম কণ্ঠে বলল, এই ধূলিমলিন চেহারায়ও আমি এক বিশ্বসুন্দরীকে দেখি। আকাশ ভয়াবহ সাদা, অরঞ্জিত সরল মেঘেরা প্রস্তুত জলরূপে বাহিত হবার জন্য। হিমঠান্ডা অনিল ইতিমধ্যে তার পালকহীন অদৃশ্য ডানা ঝাপটে দিয়েছে। গাছের পাতা দুলছে জোরালো গতিতে। সাই সাই শব্দটা স্পষ্ট চড়া। রাত্রি গোসল করে বেরোল মাত্র। খুব গরম লাগছিল। চুলের পানিতে আধভেজা কাঁধপিঠ, আলগা শাড়ি কোনো রকমে জড়ানো। নিভ্রান কত বলেছে এখন শাড়ি পরার দরকার নেই। ঢিলেঢালা জামা দিয়ে আলমারি ভর্তি করেছে। তবু সে নাছোড়বান্দা। শাড়ি ছাড়া ভালো লাগে না একদম। ব্যালকনির দরজা আটকানো। স্বচ্ছ কাচের ভিতর দিয়েই দেখা যাচ্ছে রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে চওড়া কাঁধের দীর্ঘকায় মানুষটা। গায়ে একটা সাদা হাফহাতা টি শার্ট। ফুলে ফেপে উঠা শক্তপোক্ত বাহু নজর কাড়ছে খুব। কালো ট্রাউজার। চুলগুলো উড়ছে প্রচণ্ড অনিয়মে। ভেজা চুলে তোয়ালে না পেঁচিয়েই স্লাইডিং ডোরটা একটুখানি সরালো রাত্রি। ধুলোঝড়ে সব লণ্ডভণ্ড। অবচেতন চোখ চট করে ফুলগাছের দিকে তাকাল। বেশ শখ করে লাগিয়েছিল সন্ধ্যামালতি গাছটা। 3টা নতুন ফুল ফুটেছে গতকালই। ঝড়ে ভেঙে গেল না তো? না, গাছটা তো নেই এখানে। রাত্রি শূন্য চোখে চেয়ে রইল। ঘর থেকে আসা আলোতে লম্বাটে একটা ছায়া দৃষ্টিগোচর হতেই দ্রুত পেছনে ফিরল নিভ্রান। অর্ধভেজা সিক্ত প্রেয়সী। গলায় লেপ্টে থাকা ভেজা চুলের গোছায় আজন্মের উত্তপ্ত অভিলাষ। একটা ফাঁকা ঢোক গোপনে নেমে গেল কণ্ঠনালী বেয়ে। রাত্রির দৃষ্টি অনুসরণ করে সে হালকা গলায় বলল, ঘরে রেখে এসেছি, ভাঙেনি তোমার গাছ। রাত্রি তাকাল। বুঝতে অসুবিধা হয় না, লোকটা চেয়ে আছে অন্য নজরে। সেই গভীর দৃষ্টির বিপরীতে লজ্জায় আর্ষ্ট হয় শরীর। থমকে যায় উপশিরা পর্যন্ত। চলে যাবার আগেই নিভ্রান এগিয়ে আসে। গলার পাশে হাত দিয়ে নত মুখ উপরে তুলে। বাতাসে তখন সব এলোমেলো। চুল, শাড়ি, মন, অনুভূতি। নিভ্রান আসক্তের মতো শ্বাস টানে কাঁধের কাছটায়।
চুলের পানিতে ভিজে উঠে গাল ঠোঁট। মাদকীয় ঘ্রাণে বুজে যায় চোখের পাতা। দুর্বল গলায় প্রশ্ন করে সে, চুল মোছনি কেন? জ্বর বাঁধবে তো। রাত্রি অবস্বরে ওর দেয়, মুছব। নিভ্রাণ শুনতে পেল না বোধহয়। সব কেমন অন্ধকার লাগছে। ঘোর ঘোর আশপাশ। একটা কাঁপানো ছোঁয়া দিতে দিতে সে অস্ফুট স্বরে বলল, হুম। গালজোড়া মনে হচ্ছে রক্তশোভিত। একটু ছুলেই লহরঞ্জিত হবে। ঝিরিঝিরি মেঘ নেমেছে। রাস্তার ল্যাম্পপোস্টটায় কি যেন হয়েছে। একবার জ্বলছে, একবার নিভছে। নিভ্রাণ মুখ তুলল। অবিন্যস্ত চেয়ে চেয়ে বলল, এই রাঙা গালেই তো মরেছিলাম আমি। বর্ষণ তখন জোরেই নেমেছে। খুব জোরে। ঝিম ঝিম শব্দে কর্ণকুহর ধাঁধিয়ে যাচ্ছে। নিভ্রাণ আচমকাই বলল, চলো, তোমাকে শাড়ি পরিয়ে দেই। রাত্রি মৃদু অস্পষ্ট স্বরে বলল, শাড়িই তো পরে আছি। এটা না, বিয়ের শাড়ি। নিভ্রাণ আবার পাগলামি করল। সারা আলমারি ঘেটে ঘুটে এক কোণে চাপা পড়ে থাকা বেনারসিটা বের করল। রাত্রি থামাল না। যে স্বেচ্ছায় পাগলামি করে তাকে কি থামানো যায়? উহু। নিভ্রাণ নিজ হাতে তাকে পরিয়ে দিল শাড়িটা। মেয়েটার শাড়ি পরা দেখতে দেখতে এই পোশাকের আদ্যোপান্ত মুখস্থ হয়ে গেছে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত রাত্রি এটা গায়ে জোড়ায়নি। কেন? জানে না। হয়তো ব্যস্ততায়, হয়তোবা সুপ্ত অবহেলায়, অথবা আজকের দিনের অপেক্ষায়। পিছঢালা মসৃণ পথ। বৃষ্টিভেজা জলে তার রূপ বেড়েছে শত শত গুণ। বর্ণনা করা অতি দুষ্কর। আশেপাশে নাম না জানা বহু গাছগাছালির ভিড়। সবুজ পাতাগুলো যেন এক একটা প্রেমপত্র। বাতাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে সব। কাঁপছে তাদের অনুভূতি। ঝড়ো হাওয়ায় উঁচু মগডালগুলো যেন মাথা নুয়ে নুয়ে অভিবাদন জানাচ্ছে এই বৃষ্টিবিলাসী যুগলকে। ফাঁকা রাস্তায় শুধু তারাই যে এই ভিন্ন প্রেমের সাক্ষী। রাত্রিকে দুহাতে ধরে খুব সাবধানে নামিয়ে দিল নিভ্রাণ। গাড়ির দরজা আটকে পিছনে তাকাতে তাকাতেই ভিজে চুপচুপে হয়ে গেছে তার অঙ্গনা। ভিজেছে সে নিজেও। এতদিন বাদে আকাশ ছুঁয়ে আসা শীতল পানি শরীর স্পর্শ করতেই মন ভালো হয়ে গেল রাত্রির। ঠোঁটে ফুটল এক আশ্চর্য সুন্দর হাসি। দুবাহু দুদিকে মেলে দিয়ে চিবুক উঁচু করল সে। বেশিক্ষণ স্থায়ী হল না অবশ্য। বৃষ্টির ফোঁটার অসহ্য রুগ্নতায় চোখমুখ কুঁচকে মাথা সোজা করে নিল। শেষবার বৃষ্টিবিলাস এই মানুষটার সাথেই করেছিল। আজ আবার। তবে মুহূর্তটা ভিন্ন। সেদিন দুজনের কাছে আশায় ছিল বিরাট বাধা। আর আজ তার সবচেয়ে কাছের মানুষটাই ইনি। নিভ্রাণ দুর্বোধ্য হাসছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটাই বোধহয় প্রেয়সীর অসংকোচ বৃষ্টিবিলাস। কোনো জোরতা নেই। সে জানে সামনের মানুষটা তার খুব ভরসার। বেহিসেবি অঝোর ধারায় স্পষ্ট দেখতে পারছে না রাত্রি। এত তেজ বর্ষণে। হাত দিয়ে চোখের উপর ছাউনির মতো করে পানি থেকে চোখ দুটো আড়াল করল সে। ঈষৎ কম্পিত কণ্ঠে বলল, আপনার হঠাৎ কি হলো আজ? আমি একটু রাত করে গোসল করলেই তো চেঁচিয়ে বাড়ি মাথায় তুলেন। আর আজকে সোজা ভিজতে নিয়ে এলেন? নিভ্রাণ পলক ফেলল না। একই দৃষ্টি চেয়ে থেকে আচ্ছন্নের মতো বলল, হুম। রাত্রি এক কদম আগাল। গায়ের বেনারসি ভিজে শেষ। কালো চুলের গোছা পিঠ জুড়ে। নিভ্রাণ হাত বাড়িয়ে খুব কাছে টেনে নিল তাকে। চোখে দুর্দমনীয় প্রেম নিয়ে বলল, বর্ষণমন্দ্রিত এক নিকষ রজনীর হঠাৎ যাত্রাপথের সঙ্গিনী। এই বুকে মাথা রাখা প্রথম এবং সর্বশেষ রমণী। আমার ভালোবাসা। আমার আধার কাটানোর রাত। আমার জীবন সঙ্গিনী। যার ছোট্ট আতর্নাদেও ঘাবড়ে যায় আমার প্রতিটি রক্তবাহিকা। অস্থির চিত্ত নিংড়ে উঠে সর্বাঙ্গে। আমার রানী, আমার প্রেমিকা, আমার অর্ধাঙ্গিনী।
আমার সব। রাত্রি লাজুক হাসল। চোখ নামিয়ে ছোট্ট করে বলল, বুঝেছি। নিভৃণ বৃদ্ধাঙ্গুল আর তর্জনীর সাহায্য থুতনি ধরে মুখ তুলল। চোখের দিকে চেয়ে খুব ধীরে ধীরে বলল, একদিন এই বৃষ্টিকে সাক্ষী রেখে বলেছিলাম আপনি আমার হবেন। আর আজ তুমি আমার হয়ে গেছ। আমি কিন্তু কথা রেখেছি। বৃষ্টি কিন্তু আজও সাক্ষী। রাত্রি কোনো রকমে সাড়া দিল, হু। সেদিন তো সেও প্রার্থনা করেছিল, আমি যেন এই মানুষটারই হই। তার প্রার্থনাটাও তো কবুল হয়েছে। কিন্তু বলতে পারছে না। গোপনে করেছিল যে। নিভৃণ দূরত্ব কমাল। ঠোঁটের কাছাকাছি আসতেই রাত্রি ভীত কণ্ঠে বলল, এটা রাস্তা। ওপাশ থেকে একরোখা ওর এলো, হোক। শহর জুড়ে তখন প্রবল বৃষ্টি। পৃথিবীর আনাচে কানাচে হয়তোবা আজও কতস্ত নতুন গল্পের সূচনা হচ্ছে খুব গোপনে। এই প্রেমধারাকে সাক্ষী রেখে প্রেমিকার চোখে তাকিয়ে সহস্র কাঙাল প্রেমিকরা বোধহয় আজও প্রতিজ্ঞা করছে এক হয়ে যাবার। বৃষ্টি প্রেমের জন্ম দেয়। সাদা কালোর এই বিবর্ণ পৃথিবীতে রঙিন প্রেমের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও এ শহরে বৃষ্টি নামুক। এই শহরে সময়ে অসময়ে বৃষ্টি নামুক। সমাপ্ত।